ভাবুন তো, একটা সামরিক অভিযান যেটা শুরুই হয়েছিল একদম ঝটপট জিতে যাওয়ার কথা বলে, সেটা কি করে মাত্র 2 সপ্তাহের মাথায় একটা বিশাল বিপর্যয়ে পাল্টে গেল। আজকে আমরা অপারেশন এপিক ফিউরি নিয়েই কথা বলবো, দেখব এর পেছনের অবিশ্বাস্য ভুলের গল্পটা ঠিক কী ছিল। ডোনাল্ড ট্রাম্পের মুখে এই কথাটা একবার না বারবার শোনা গেছে। এটাই ছিল আমেরিকার অফিসিয়াল ভাষ্য, যে সবকিছু তাদের নিয়ন্ত্রণে আর ইরান পুরোপুরি হেরে গেছে। কিন্তু এখানেই তো আসল খটকাটা, তাই না? যদি যুদ্ধ জিতেই গিয়ে থাকে, তাহলে তো জেতার দলেরই শর্ত দেওয়ার কথা। তা না হয় হেরে যাওয়া দল কেন খেলার নিয়ম ঠিক করে দিচ্ছে? এখানেই কিন্তু গল্পের আসল টুইস্ট। তাহলে চলুন প্রথমে দেখি কি ঘটেছিল, কিভাবে মাত্র 14 দিনের মধ্যে পুরো খেলার চিত্রটা এমনভাবে উল্টে গেল যে আমেরিকাকে এখন বেশ মরিয়া মনে হচ্ছে আর ইরান উল্টো সুবিধাজনক একটা জায়গায় চলে এসেছে। মাত্র 2 সপ্তাহ। পরিকল্পনা ছিল সবকিছু নিখুঁতভাবে নিজেদের নিয়ন্ত্রণে রাখার, কিন্তু বাস্তবে সেটা এক বিশৃঙ্খলা আর ধ্বংসে পরিণত হল। প্রশ্নটা হলো, এত বড় একটা ভুল হলোটা কি করে? এই ভুলের গোড়ায় যেতে হলে আমাদের অপারেশনের একেবারে শুরুতে ফিরে যেতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের সেই নিখুঁত পরিকল্পনাটা আসলে কি ছিল? তারা ঠিক কি চেয়েছিল? পরিকল্পনাটা ছিল অনেকটা সাজানো দাবার বোর্ডের মতো, একটার পর একটা চাল। প্রথমে আকাশ থেকে বিধ্বংসী হামলা, তারপর ইরানের টপ লিডারশিপকে শেষ করে দেওয়া, আর সবশেষে নিজেদের পছন্দের একটা সরকার বসিয়ে দেওয়া। সোজা কথায়, ইরানকে ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ না দিয়ে লাইটনিং ফাস্ট একটা জয় তুলে নেওয়া। লক্ষ্যটা ছিল খুবই উচ্চাভিলাষী, জলদি যুদ্ধ, জলদি জয়, আর পুরো ক্ষমতার পালা বদল। অনেকটা ইউক্রেনের রাশিয়ার প্রথম দিকের লক্ষ্যের মতো। কিন্তু সেই পরিকল্পনার কি হয়েছিল তা তো আমরা সবাই জানি। এখন আসা যাক সেই মারাত্মক ভুল গণনার দিকে। কি এমন ভুল হিসাব ছিল যা শুরু থেকেই এই অপারেশনটাকে ধ্বংসর দিকে ঠেলে দিচ্ছিল? পুরো প্ল্যানটাই ছিল আসলে একটা কাচের ঘরের মতো। বাইরে থেকে দেখতে দারুণ, কিন্তু দাঁড়িয়েছিল কেবলই অহংকার আর অতিরিক্ত আত্মবিশ্বাসের এক ঠুনকো ভিত্তির ওপর। আর ঠিক এটাই তাদের পতনের কারণ হয়ে দাঁড়ায়। এখানেই ছিল সবচেয়ে বড় কৌশলগত ভুল, ইরানের রাজনৈতিক আর সামাজিক কাঠামোকে একদমই ভুল বোঝা। তারা ধরে নিয়েছিল নেতৃত্ব শেষ করে দিলেই দেশটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে, কিন্তু বাস্তবে যা ঘটল তা ছিল ঠিক তার উল্টো। আর এখানেই আমরা প্ল্যানিংয়ের সবচেয়ে বড় অবিশ্বাস্য রকমের বড় একটা ভুল দেখতে পাই। ভাবা যায়, পেন্টাগন ইরানের হাতে থাকা সবচেয়ে শক্তিশালী আর অবভিয়াস অস্ত্রটাকে কিনা প্রায় পাত্তাই দেয়নি, হরমুজ প্রণালী। এটা যে কি বিশাল একটা ভুল ছিল বলে বোঝানো কঠিন। আমেরিকা ভেবেছিল ইরান নোংরি পড়বে, কিন্তু ইরান শুধু টিকেই থাকল না, বরং এমন এক কার্যকর পাল্টা আক্রমণ শুরু করল যা সবাইকে রীতিমতো অবাক করে দিয়েছিল। ইরান যখন হরমুজ প্রণালী সফলভাবে বন্ধ করে দিল, তখন প্রতি ব্যারেল তেলের দাম গিয়ে দাঁড়াল ঠিক এই সংখ্যাটায়। আর এই একটা মাত্র চালেই বিশ্ব অর্থনীতি প্রায় পঙ্গু হওয়ার জোগাড়। একদিকে মুখে বলা হচ্ছিল সহজ জয়ের কথা, কিন্তু অন্যদিকে বাস্তবতা ছিল একদমই অন্যরকম। F-15 ফাইটার জেট থেকে শুরু করে থার্ড রাডারের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম, সব মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষতির তালিকাটা বেশ লম্বাই ছিল। এই তুলনাটা দেখলেই ট্রাম্প প্রশাসনের দাবির সাথে মাঠের বাস্তবতার বিশাল ফারাকটা পরিষ্কার হয়ে যায়। একদিকে বলা হচ্ছে দুর্ঘটনা বা প্রযুক্তিগত ত্রুটি, আর অন্যদিকে ইরান সমর্থিত বিভিন্ন গ্রুপ সেই হামলার দায় স্বীকার করছে। সবচেয়ে বড় কথা হল, ইরান এখন আর দুর্বল অবস্থানে নেই। তারা এখন দাবার বোর্ডে অনেক বেশি শক্তিশালী জায়গা থেকে চাল দিচ্ছে। খেলার নিয়মকানুন এখন ইরানই ঠিক করছে। ইরানের এই শর্তগুলো দেখুন, তাদের পরমাণু কর্মসূচির স্বীকৃতি, যুদ্ধের সব ক্ষতিপূরণ আর ভবিষ্যতে আক্রমণ না করার লিখিত গ্যারান্টি। এই কঠিন শর্তগুলোই বলে দিচ্ছে যে পরিস্থিতি এখন কার নিয়ন্ত্রণে। আমেরিকার পক্ষে এগুলো মেনে নেওয়া প্রায় অসম্ভব। বেশ, তাহলে এমন কোণঠাসা অবস্থায় পড়া মার্কিন প্রশাসন এ লজ্জা থেকে বাঁচতে এখন কি করবে? চলুন এবার তাদের হাতে থাকা ভয়ঙ্কর বিকল্পগুলোর দিকে একটু নজর দেয়া যাক। যখন একটা প্রশাসনের হাতে ভালো কোনো বিকল্প থাকে না, তখন তারা এমন সব পথ বেছে নেয় যা হয়তো আমরা কল্পনাও করতে পারি না। আর ঠিক তেমনই একটা ভয়ঙ্কর সম্ভাবনার কথা এখন শোনা যাচ্ছে। ভেতর থেকে যে খবরটা আসছে সেটা আরও ভয়ঙ্কর। একটা ফলস ফ্ল্যাগ অপারেশনের কথা শোনা যাচ্ছে। মানে কি? মানে হলো নিজেরাই একটা হামলার নাটক সাজিয়ে দোষটা ইরানের ঘাড়ে চাপিয়ে দেওয়া। উদ্দেশ্য খুবই পরিষ্কার, দেশের মানুষকে এক করা, যুদ্ধের পক্ষে একটা হাওয়া তোলা, আর ইরানে পুরোদমে সেনা পাঠানোর একটা অজুহাত তৈরি করা। একটা কথা আছে না,
বেপরোয়া সময় বেপরোয়া পদক্ষেপের জন্ম দেয়, এই কথাটা যেন বর্তমান পরিস্থিতির ভয়াবহতাকে একদম ঠিকঠাক তুলে ধরে। সম্মান বাঁচাতে একজন কোণঠাসা নেতা ঠিক কতদূর যেতে পারেন, সেটাই এখন বড় প্রশ্ন। আর তাই শেষ প্রশ্নটা এটাই থেকে যায়, এই অপমান এড়াতে তারা শেষ পর্যন্ত কতদূর যাবে? এর পরিণতি বিশ্বকে কোথায় নিয়ে দাঁড় করাবে তা হয়তো কেবল সময়ই বলতে পারবে।